Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine. Today I have been in front of you with a new video lecture, and that is about flowchart of HSC English syllabus, and that is first paper English question. So most of the students cannot write flow and chart correctly because they don't know the way, they don't know the technique of writing flow and chart. This is very easy. If you can write correctly and properly in your answer paper, you will get full marks. And today I'll show you how you can get the full marks in this question about flow chart. So there are some points to be noted. What are the rules to write a flow chart? First one is point. এটা তোমার পয়েন্ট আকারে লিখতে হবে। পয়েন্ট বলতে সেটাই বোঝায় যেখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব থাকবে না, সেটি মানে কমপ্লিট একটি সেন্টেন্স না থাকা সেটাকে বলা হয় পয়েন্ট। আর কমপ্লিট সেন্টেন্স থাকলে সেটাকে সেন্টেন্স বলা হবে, না হয় ক্লোজ বলা হবে। সেন্টেন্সও হবে না, এখানে ক্লোজও হবে না, জাস্ট একটা অংশ, সেন্টেন্সের একটি অংশ থাকবে, সেটা পয়েন্ট আকারে। তারপরে ফ্রেজ আকারে লিখে যাবে। তো এখানে আমি যে বিষয়গুলো প্রধানত সাজেস্ট করি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লেখা যায় অথবা ইনফিনিটিভ দিয়ে লেখা যায়, জিয়ান্ট আকারে লেখা যায়। তো এইভাবে যদি তুমি লেখো তাহলে টেন্সগত যে ভুল থাকবে সেগুলো হবে না। অনেক সময় দেখা যায় কোনো সময় যদি তুমি ভার্ব উল্লেখ করে লিখতে যাও সেখানে দেখা যায় যে টেন্সগত ভুল, সাবজেক্ট নাম্বার পার্সনের ভুল হয়ে যায়। তো এখানে যদি তুমি এই যে আমি পয়েন্টগুলো লিখেছি, ইনফিনিটিভ, তারপরে জিরান্ড এবং পার্টিসিপল, এই টাইপের যদি লিখো তাহলে টেন্সগত ভুল হবে না, সাবজেক্ট নাম্বার পার্সনের ভুলগুলো হবে না। তো আরেকটি বিষয়, অনেক সময় সাবজেক্ট উল্লেখ করেও লেখা যায়, কিন্তু মনে রাখতে হবে তখন ভার্বকে নন ফাইনিট রাখতে হবে। নন ফাইনিট করা হয় দুইভাবে, একটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, আর একটা হচ্ছে ভার্বের যে পূর্বে টু বসিয়ে। ইনফিনিটিভ আকারে লিখলেও নন ফাইনিট হয়, অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে, অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল যেটাকে বলা হয় ফার্স্ট পার্টিসিপল, পার্টিসিপলের একটি অংশ, সেভাবে লেখা যায়। তো এখানে যদি পয়েন্ট আকারে লিখতে চাও, সেখানে যেমন যদি এরকম হয়, শিক্ষা নিয়ে একটি কথা আসলো, সেখানে যে শিক্ষা আমাদেরকে আমাদের মনকে বিশুদ্ধ করে বা আমাদেরকে পার্থক্য, সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সক্ষম করে তোলে, সেই ক্ষেত্রে এরকম লিখতে পারো যে টু হেল্প টু ডেভেলপ, যে শিক্ষা আমাদেরকে উন্নতি করতে সাহায্য করে, এইভাবে লিখতে হবে। আরেকটি বিষয় তুমি যদি লিখতে চাও, দেখা গেল নাম্বার 2, তুমি শিক্ষা আমাদের মনকে বিশুদ্ধ করে, তাহলে আমরা রিফ্রেশ, এখানে এটাকে আমি আইএনজি দিয়ে লিখতে পারি, রিফ্রেশিং আওয়ার মাইন্ডস, যে শিক্ষা আমাদের মনকে বিশুদ্ধ করে বা পরিশোধিত করে, এভাবে লিখবে। তারপরে আর ভাবে যেভাবে লেখা যায়, শিক্ষার কথা দিয়ে যদি লিখি, এটা আমাদেরকে হেল্প না দিয়ে হেল্পিং টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, বিটুইন রাইট অ্যান্ড রং, যে শিক্ষা আমাদেরকে ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে বা সক্ষম করে, সেটা আমরা লিখতে পারি। তো এটাকে বলা হয় পয়েন্ট আকারে লেখা। তো এইভাবে করে পয়েন্ট আকারে লিখতে হবে। তারপরে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এগুলো বক্সের মধ্যে লিখতে হবে, বক্স করে লিখবে। বক্স দেওয়া থাকে একটি, জাস্ট তোমাদের বক্সগুলো অঙ্কন করেও দেওয়া থাকে, সেভাবে করে লিখতে হবে। তো এখন বক্সগুলো কিভাবে করতে হয় সেটা যদি তোমাদেরকে আমি দেখাই, বক্স করে লিখলেই সুবিধা। তো মূল বিষয়গুলো মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই কমপ্লিট সেন্টেন্স হবে না, পয়েন্ট আকারে। তো এখন একটি দেওয়া থাকে, যেটি দেওয়া থাকে সেটি না লিখলেও চলে। তো সেক্ষেত্রে যখন যেটি দেওয়া থাকে তুমি এভাবে করে পৃষ্ঠার দুই পাশেও ঘর করতে পারো,
অথবা এরকম নিচে নিচে ঘর করতে পারো। এই ঘরগুলো তুমি প্রথমে করে নিবে না, কারণ অনেক সময় দেখা যায় তোমার যদি বেশি লেখার প্রয়োজন হয় তখন ঘর এর এই যে বক্স থাকবে সেই বক্সের বাইরে চলে যেতে পারে। এই জন্য এই লেখাগুলো লেখার পরে বক্স করাটাই ভালো। তো এখন যেটি দেওয়া রয়েছে সেটি যদি তুমি লিখতে চাও তখন সেটা হলো নাম্বার 1, তারপরে যেটি তুমি লিখবে সেটি 2। যখন তুমি যেটি দেওয়া রয়েছে তোমার জন্য একটি সাজেশন টাইপের অথবা এক্সাম্পল উদাহরণ, সেটি লিখলে তখন তোমার ঘর করতে হবে ওটি সহ 6টি, আর যদি ওটা না লেখো তাহলে এরপরে ঘর করতে হবে 5টি। তো ওটা লিখলেও চলে, না লিখলেও চলে। না লেখাটাই ভালো, যেহেতু দেওয়া রয়েছে শুধু তুমি উত্তর অংশগুলো লিখলেই চলবে। তারপরে এইভাবে করে নাম্বার 3, তো এই ধরনের বক্স করে লিখতে হবে। তো আমি একটি ইন্টারমিডিয়েটের প্যাসেজ থেকে বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো যে কিভাবে করে এই ফ্লো চার্টটি লিখতে হয়। তো সেটা তোমরা এখন মনোযোগ সহকারে খেয়াল করবে। তো এখন আমি তোমাদের মূল বইয়ের একটি প্যাসেজ রয়েছে, ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার। এই একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি দিয়ে আজকে দেখাবো যে কীভাবে ফ্লো চার্ট কারেক্টলি লিখতে হয় এবং কীভাবে লিখলে সম্পূর্ণ একেবারে তুমি ফুল মার্কস পাবে। তো এখানে যেমন রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফিচার্স অফ ফোক সংস। এই কোশ্চেনটি আগে তোমাকে বুঝতে হবে যে কোন বিষয়ে লিখতে বলা হচ্ছে। অনেক সময় পরীক্ষা আসে রাইট অ্যাবাউট দ্য ফোক সংস অফ বাংলাদেশ, বাংলাদেশে কিছু ফোক সং বা লোকসঙ্গীত সম্পর্কে, তখন শুধু কয়েকটি সঙ্গীতের নাম লিখে দিলেই হয়ে যায়। এই জন্য কোশ্চেনটাকে বুঝতে হবে। এখানে বলছে যে মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক সংস। এই লোকসঙ্গীতগুলোর যে বৈশিষ্ট্যটা কী, ক্যারেক্টারিস্টিক্স কী, ফিচার কী, সেটা সম্পর্কে লিখতে হবে। এখানে প্রথমে একটি করে দিয়েছে, সেটা হচ্ছে অন দ্য কালচার। তো এই ফোক সংগুলো লেখা হয় কালচার বা সংস্কৃতির উপরে ভিত্তি করে। অন দ্য কালচার মানে একটা বিষয়ের উপরে লেখা হয়। তো এখন আমি বুঝতে পেরেছি এই প্রথম যেটি দেওয়া থাকে সেটি এই কারণেই দেওয়া হয় যাতে তুমি বুঝতে পারো আসলে যে কীভাবে লিখতে হবে। এটা তোমার জন্য একটি পথ দেখিয়ে দেওয়া। যেমন আমাদের রাস্তা নিশ্চয়ই গাড়ি চলার সময় ইন্ডিকেটর কিছু সাইন দেওয়া থাকে যে এই বামে মোড় রয়েছে, ডানে মোড় রয়েছে, হ্যাঁ, সামনে স্কুল, সামনে কলেজ, সামনে শিক্ষা প্রতিষ্ঠান, ধীরে চলুন, এত গতিসীমা। ঠিক সেরকম এখানেও তোমার ওই একটা করে দেওয়া মানে হলো তুমি কোন দিকে লিখবে, কীভাবে লিখবে, সেটা একটা ডাইরেকশন বা নির্দেশনা, ইন্ডিকেশন। তো এখন এখানে দেওয়া রয়েছে যে সংস্কৃতির উপরে এটা ভিত্তি, মানে এটার বৈশিষ্ট্য একটা হচ্ছে সংস্কৃতির উপর ভিত্তি করে লেখা হয়। তারপরে আর কিছু রয়েছে যে ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার, ফেস্টিভ্যালস, উৎসব যে রয়েছে তার উপর ভিত্তি করে এই গানগুলো তৈরি করা হয়। ভিউজ অফ লাইফ, মানুষের যে জীবন ধারণ যে পদ্ধতি। ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারেন লাইফ, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে নির্ভর করে লেখা হয়। রিভার্স, নদী এবং গ্রাম্য এবং নদীমাতৃক বা জেলে জীবন নিয়ে লেখা হয়, রিভারাইন লাইফ। Their songs are also about social inequality and poverty. এই গানগুলো হলো সামাজিক যে অসাম্যতা বা বৈষম্য এবং দরিদ্রতা নিয়ে, তাই এটাও একটা বৈশিষ্ট্য গানের। তারপরে অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, এটা হলো আমাদের যে বাস্তব যে জগৎ, বস্তু জগৎ এবং যে কিছু ঐশ্বরিক বিষয় রয়েছে সেই সব বিষয় সম্পর্কে এগুলো লেখা হয়, সুপার ন্যাচারাল। তারপর হচ্ছে মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স। এই আমাদের যে লোকসঙ্গীতের মধ্যে কিছু গান রয়েছে যেগুলো আধ্যাত্মিক গান, মিস্টিক্যাল আধ্যাত্মিক গানগুলো সাধারণত রচনা করা হয় কি নিয়ে, নদী বিষয়গুলো নিয়ে এবং নৌকা, যে আমরা বলি এটা ভাটিয়ালি গান টাইপের। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারিন দ্য ভাটিয়ালি ফর্মস আর ইম্পর্টেন্ট। তাহলে এখানে আগেই আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেয়েছি। তো এখান থেকে আমি যে বলেছিলাম এরকম নিচে নিচে যদি তুমি যেটি লেখা রয়েছে সেটি না লেখো তাহলে তোমার 5টি ঘর করতে হবে, আর যদি সেটি লিখো তাহলে 6টি ঘর করতে হবে। তাহলে আমি এখানে লিখছি না, তাহলে এখন আমি প্রথম বৈশিষ্ট্য যেটি লিখবো এখানে বলা হয়েছে অন দ্য কালচার, এবার ফেস্টিভ্যালস রয়েছে, ভিউজ অফ লাইফ রয়েছে, তাহলে আমরা ওগুলো লিখতে পারি অন ফেস্টিভ্যালস। এই একটি লিখলাম আমার পয়েন্ট। এই পয়েন্ট আকারের মধ্যে আরেকটি হলো এই যে ফ্রেজের ক্ষেত্রে অনেক সময় থাকে প্রেপোজিশন, তারপর হলো অনেক সময় নাউন থাকে অথবা ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি দিয়ে এরপর লেখা হয়
এভাবে করেও তোমরা এই ফ্রেজ বা পয়েন্ট আকারে লিখতে পারো। তারপরে হচ্ছে এভাবে করে লিখলে, যেমন এই ওয়ান ফেস্টিভ্যালস লিখলাম, তাহলে এটা আমার একটা হয়ে গেল। এটার মূল সেন্টেন্সটি হলো যে ফোক সংস আর কম্পোজড অন ফেস্টিভ্যালস, উৎসবের উপর নির্ভর করে বা উৎসবের উপরে ভিত্তি করে লেখা হয়। তো এখানে আমি পুরো সেন্টেন্সটা লিখছি না, এখানে তোমাকে শুধু পয়েন্ট আকারে লিখতে হবে। দ্যাট মিনস ফ্রেজ অথবা এই যে পয়েন্টগুলো আমি বললাম, এখানে পার্টিসিপল বা আইএনজি যুক্ত করে প্রিপোজিশন দিয়ে, নাউন দিয়ে, অথবা এখানে আমি প্রিপোজিশনের পর নাউন দিয়ে লিখেছি, অথবা ভার্ব বসলে তার সাথে আইএনজি দিয়ে আমি লিখতাম। তারপর যেটি রয়েছে ভিউজ অফ লাইফ, তাহলে অন ভিউজ অফ লাইফ, এই বক্সের মধ্যে আমি থাকবো, বক্সের বাইরে যাব না। তারপর নাম্বার 3 হচ্ছে ন্যাচারাল বিউটি, তাহলে এখানেও আমি অন দিয়ে লিখব, অন ন্যাচারাল বিউটি। তারপর হচ্ছে রিভার অ্যান্ড লাইফ, তারপর হচ্ছে রিভার্স অ্যান্ড রিভার ইন লাইফ, এই লিখলাম। তারপরে আরেকটা ঘর করব আমি, নাম্বার 4। এখানে আমি কি লিখব, যে এটা হচ্ছে সামাজিক যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে, তাহলে এখানে আমি অ্যাবাউট প্রিপোজিশন দিয়ে লিখতে পারছি। তাহলে নাম্বার 4 যে অ্যাবাউট সোশ্যাল ইন ইকুয়ালিটি অ্যান্ড পোভার্টি। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার জায়গা বেশি লাগছে, এই জন্য ঘর পরে করে নেওয়াটাই ভালো। অ্যান্ড পোভার্টি, এই ঘরটা করে তারপরে আমি এখানে বন্ধ করে দিলাম। তো এই তীরচিহ্নটার মানে হচ্ছে যে এটার পরে এটা। তো এখানে আমি নাম্বার 4 পর্যন্ত আসছি। এরপরে 5, এখন আমি খাতা তো লিখলে আমরা নিচেই লিখব। তো নাম্বার 5 যদি আমি একটি ঘর করি, এখন এখানে আমি ঘর করছি, যেটা আমি পরে করব। তো নাম্বার 5 কি সম্পর্কে লেখা যাবে, যে এটা হচ্ছে আমি লিখলাম সামাজিক বৈষম্য নিয়ে। তারপর হলো আরেকটি হচ্ছে অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এটাও লেখা যাবে। তারপরে কম্পোস্ট রয়েছে, মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোস্ট ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স। তাহলে এখানে আমি এই যে ভার্ব যে রয়েছে কম্পোস্ট, হ্যাভ বিন কম্পোস্ট, প্যাসিভ ভয়েস আকারে রয়েছে। এখন যদি আমি কম্পোস্ট দেই তাতেও হবে, কারণ হচ্ছে এটা হল পাস্ট পার্টিসিপল, এই যে পার্টিসিপল একটা অংশ, সেভাবে হবে। তাহলে এটি যে কম্পোস্ট অথবা কম্পোস্ট ইউজিং metaphor of rivers and boards। এই তো এখানে এটা লিখে আমি এই বক্সটি তৈরি করলাম। লেখার পরে বক্স তৈরি করলেও সমস্যা নেই। তো এখানে দেখা যাচ্ছে যে আমি 5টি আমার ঘর যে ইনফরমেশন দরকার ছিল সেগুলো আমার লেখা হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা পয়েন্ট আকারে লিখি, তাহলে পয়েন্ট আকারে যে লেখার পদ্ধতিগুলো আমি এখানে বলেছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এই পয়েন্ট করে লিখতে পারবে। এখন মূল বিষয় হচ্ছে যে কোশ্চেনে কি চাচ্ছে সেই বিষয়টি আগে বুঝতে পারা। তো যদি দেখা গেল কোশ্চেনে তোমার এমন কিছু চাচ্ছে যে শুধু কয়েকটা নাম লিখলে হয়, সাপোজ পরীক্ষায় আসছে রাইট সাম ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউজড ফর সিঙ্গিং ফোক সঙ্গীত বা লোকসঙ্গীত গাওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহৃত হয় সেখানে কয়েকটি ইনস্ট্রুমেন্টের নাম লেখো। তখন তুমি জাস্ট কয়েকটি ইনস্ট্রুমেন্টের নাম লিখে দিবে, যে ইনস্ট্রুমেন্টগুলো ওখানে প্যাসেজে দেওয়া থাকবে, সেখান থেকে জাস্ট বের করে লিখতে হবে। যদি তুমি কোনো বক্সের মধ্যে কিছু ভার্ব দিয়ে শুরু করো, তাহলে অবশ্যই সেখানে এই ইন্ডিকেশনগুলি ব্যবহার করতে হবে। হয় ভার্বের সাথে আইএনজি দিয়ে লিখবে, না হয় ভার্বের পূর্বে টু বসে ওই ভার্বের বেস ফর্ম লিখবে। এইভাবে লিখলে তোমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি তুমি ভার্বের সাথে আইএনজি দিয়ে পরে অনেক কিছু লিখে দাও, নো প্রবলেম, সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে কখনো এই কমপ্লিট সেন্টেন্স লিখতে গেলেই সমস্যা। অবশ্যই এখানে পয়েন্ট আকারে লিখে এবং এগুলো বক্স আকারে লিখতে হবে। বক্স আকারে লিখলেই তুমি ভালো মার্কস পাবে। তো আশা করছি এই পদ্ধতি যদি তোমরা প্রয়োগ করো পরীক্ষায়, তাহলে ফ্লো চার্টে যে ফুল মার্কস রয়েছে সেটি পাবে ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই, একেবারে 100% ফেইথ রাখতে পারো আমার এই পদ্ধতির উপরে। সম্পূর্ণভাবে কনফিডেন্টলি তুমি এই যে বিষয়টি চর্চা করতে পারবে। আমার এই পদ্ধতিগুলো চর্চা করলে অবশ্যই পরীক্ষাতে মার্কস পাবে, তাতে কোনো সন্দেহ নেই। কোনো
প্রকারের ডাউট রাখতে হবে না, মানে কমপ্লিটলি তোমরা এই বিষয়টি ফলো করতে পারো। আশা করছি আজকে এই ভিডিও লেসনটি তোমরা অনুসরণ করলে অনেক লাভবান হবে। পরীক্ষাতে যে এই বিষয়ে মার্কস কাটা যায় সেগুলো আর কখনো যাবে না ইনশাল্লাহ। আমার স্টুডেন্ট লাইফেও আমি এই পদ্ধতিতে লিখেছি, কখনো আমার মার্কস কাটা যায়নি, আমি একেবারে কমপ্লিট ফুল মার্কস পেয়েছি। তো আশা করছি এই পদ্ধতি ফলো করলে তোমরাও ফুল মার্কস পাবে। তো আমি তোমাদের উন্নতি কামনা করছি, ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেটা কামনা করছি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আজকে তোমাদের জন্য যে ভিডিওটি আমি তৈরি করলাম, কি সমস্যা রয়েছে কিনা এখানে, বা কোনো জায়গায় তুমি বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেগুলি কমেন্ট করে জানাবে। এবং তোমাদের জন্য কোন ভিডিওগুলো তৈরি করলে তোমাদের বেশি উপকৃত হবে, তোমরা বেশি লাভবান হবে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করব। তোমাদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।